বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ফিনান্সিয়াল স্টেটমেন্টস। এটার বাংলা অর্থ হচ্ছে আর্থিক বিবরণী। মানে 100% এই চ্যাপ্টার থেকে প্রশ্ন পরীক্ষায় থাকবে, কমপক্ষে 10 মার্কসের। এখন এই চ্যাপ্টারের বেসিক আলোচনা করার পরে আজকের ক্লাসে একটা অঙ্কের সমাধানও বোঝাবো। তবে তার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিতে চাই, যে প্রশ্নটা তোমরা অনেকে বারবার আমার ইনবক্সে করতেছ। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? কমেন্টসে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, তোমরা জানতে চাও যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের কোন 5টা চ্যাপ্টারের ক্লাস করলে, মানে কোন চ্যাপ্টারগুলোর ক্লাস করলে এ প্লাস পাওয়া যাবে, একেবারে শর্ট সাজেশন বা শর্ট কোর্সটা কি হতে পারে। তখন তোমাদের জন্য উত্তর হলো, এ প্লাস পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ 5টি চ্যাপ্টার এখানে আমি তালিকাবদ্ধ করেছি, এবং আমার পেইড কোর্সে গুগল ড্রাইভে তো আমার ক্লাসগুলো সাজানো থাকে। ফেসবুক থেকে কিন্তু গুগল ড্রাইভে ক্লাসগুলো সহজে দেখা যায়, তোমাদের জন্য সুবিধা অনেক বেশি। 1 নম্বর ফোল্ডারে বেসিক আছে। আচ্ছা, 2 নম্বর ফোল্ডারে দি অ্যাকাউন্টিং প্রসেস, এই চ্যাপ্টারের ক্লাসগুলো আছে। 3 নম্বর ফোল্ডারে দি অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দি অ্যাকাউন্টিং প্রসেস। আচ্ছা, ধরে নিলাম 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে দি অ্যাকাউন্টিং প্রসেস, 2 নম্বর চ্যাপ্টার দি অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দি অ্যাকাউন্টিং প্রসেস, 3 নম্বর হলো দি অ্যাকাউন্টিং সিস্টেমস অ্যান্ড স্পেশাল লেজার অ্যাকাউন্টস, 4 নম্বরে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, 5 নম্বরে মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এই যে 5টা চ্যাপ্টার এখানে তালিকাবদ্ধ করেছে, যদি তোমরা এই 5টি চ্যাপ্টারে যতটা ক্লাস আমি নিয়েছি বা যতটা অঙ্ক পিডিএফে তোমাদের দেওয়া আছে ভালো করে আয়ত্ত করতে পারো, আমি ইনশাআল্লাহ গ্যারান্টি দিতে পারি এ প্লাস পাওয়ার মতো সক্ষমতা অর্জন হয়ে যাবে, ভালো প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, দি অ্যাকাউন্টিং প্রসেসে এই চ্যাপ্টারে তো তোমাদের জার্নাল, ট্রিয়াল ব্যালেন্স, লেজার, অ্যাকাউন্টিং ইকুয়েশন, পার্ট বি এর ম্যাথ, রেকটিফাই জার্নাল, এই জাতীয় ম্যাথগুলো আছে। তারপর অ্যাডজাস্টমেন্ট প্রসেস, এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের অ্যাডজাস্টিং এন্ট্রিজ আছে, রিভার্সিং এন্ট্রিজ আছে, ক্লোজিং এন্ট্রিজ আছে, ওয়ার্কশিট আছে। তো এখানে দেখো কতগুলো মার্কস। তারপর দি অ্যাকাউন্টিং সিস্টেমস অ্যান্ড স্পেশাল লেজার অ্যাকাউন্টে তোমাদের ক্যাশ পেমেন্ট জার্নাল আছে, ক্যাশ রিসিপ্ট জার্নাল আছে, তারপর এই সেলস জার্নাল এবং পারচেজ জার্নাল এগুলো আছে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটাতে তোমাদের ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, এই 3টা অঙ্ক আছে। মার্চেন্ডাইজ অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমস, এই চ্যাপ্টারে তোমাদের জার্নাল আছে 2টা পদ্ধতিতে, পারপেচুয়াল এবং পেরিওডিক, এই 2টা জার্নাল আছে, এবং আরও কিছু অঙ্ক আছে যেগুলো ফরম্যাট আকারে আমার পেড কোর্সে সাজানো। তাহলে এক কথায় উত্তর জেনে নাও, এই 5টা ফোল্ডারে তোমাদের ড্রাইভে ধারাবাহিক আছে, দেখো 5টা ফোল্ডারে যা আছে, এই ক্লাসগুলো শেষ করলে তোমরা এ প্লাস পাবে। আবার অনেকে বলেন শুধু পাস করতে চাই, আমি যদি বলে দিলাম যে এটা থেকে এ প্লাস পাবে, তাহলে পাস নিয়ে চিন্তা কেন? তারপর থিওরি সমাধান সহ দেখো তোমাদের ড্রাইভে অ্যাকাউন্টিং বইয়ের থিওরি সমাধান সহ এই পিডিএফ ড্রাইভে আলাদা করে দেওয়া আছে, দেখো এগুলো দেখে নেবে। আচ্ছা, তো এটা গেলো মূল আলোচনা। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 24-25 অনেক পরে, তোমাদের আরও অনেক টাইম আছে, তোমরা এখন না, এটা 23-24-এর জন্য। আচ্ছা, এটা গুগল ড্রাইভের 2, 3, 4, 5, 6 1 নম্বর ফোল্ডারটা তো রাখবে, এটা তো বেসিক। 1 নম্বরে যে 2টা ক্লাস আছে এটা 20টা ক্লাসের সমান। 1 নম্বর রাখবে, 1, 2, 3, 4, 5, 6 এই ফোল্ডারগুলো ভালো করে শেষ করতে পারলেই তোমাদের হয়ে যাবে। এখন মূল আলোচনা, ফিনান্সিয়াল স্টেটমেন্টস, আর্থিক বিবরণী চ্যাপ্টার। পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসে, পরীক্ষায় তোমাদের কমন পড়বে, এই কারণেও ক্লাসটা নিচ্ছি। আর ক্লাসটা আরেকটা কারণে নিচ্ছি, যে তোমাদের বেসিকটা জানা হবে, অ্যাকাউন্টিং সম্পর্কে তোমাদের ধারণা হবে। পরবর্তী 2য়, 3য়, 4র্থ বর্ষে আরও তো অনেকগুলো গাণিতিক বই আছে, এগুলো তোমাদের জন্য সহজ হবে। তো এই জন্য আমাকে একটু সময় দিতে হবে বেসিকটা আলোচনা করার জন্য। ক্লাসটা লম্বা হবে, আমাকে একটু সময় দিতে হবে, আমি ধীরে ধীরে তোমাদের আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, বিবিএস সবার জন্য এই 5টা ফোল্ডার, একটু আগে যা বললাম।
আমি কিন্তু অঙ্কভিত্তিক ক্লাস এখানে দিয়েছি সবার জন্য। অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, বিবিএস সবাই কিন্তু এটা থেকে কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমি একটু ধীরে ধীরে আলোচনা করব, আর তোমাদেরকে অনেক কিছু বোঝানোর আছে। তো একটু সময় দিয়ে ধৈর্য ধরে ক্লাসগুলো দেখো। আর গুগল ড্রাইভে 1 থেকে 6 নম্বর ফোল্ডারে যা আছে এগুলো শিখলেই হয়ে যাবে। আচ্ছা, এখন একটু ধীরে ধীরে আলোচনা করব, তাড়াহুড়া করলে বুঝবে না। 5টা হিসাব তোমরা তো ভালো করেই জানো, বেসিক 2টা ক্লাসে খুবই গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে এবং আগের ক্লাসগুলোতে বোঝানো হয়েছে। সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, অ্যাসেটস, এক্সপেন্স, ইনকাম, লাইবিলিটিস, ওনার্স ইকুইটি। ওকে, এবার দেখো, হিসাব 5টা তো আমাদের ধারণা হয়ে গেল। এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণীতে আমাদের করণীয় প্রধানত 1 নম্বরে বলা হবে ইনকাম স্টেটমেন্ট বা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এটা করার জন্য বলা হবে আমাদের। 2 নম্বরে ব্যালেন্স শিট, উদ্ধর্তপত্র, এইটা করার জন্য বলা হবে। আবার ইনকাম স্টেটমেন্টের, তোমরা যারা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীতে কমার্স ছিলে, তোমরা বিশদায় বিবরণী করে এসেছ অথবা এই বিবরণী করে এসেছ, ওইটার ইংরেজি হলো ইনকাম স্টেটমেন্ট। আর ব্যালেন্স শিট, এটার নাম দিতে পারো উদ্ধর্তপত্র, অথবা এটার নাম দিতে পারো আর্থিক অবস্থার বিবরণী। আর ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে আর্থিক বিবরণী, এক একটা আলাদা আলাদা অর্থ আছে। কথা হলো হিসাবগুলো এখানে আমি কেন রাখলাম। আমার বিশ্বাস তোমরা যেহেতু আমার আগের ক্লাসগুলো দেখেছো, আমি যেই দাখিলার নাম বলি না কেন, কোন হিসাবের মধ্যে পড়ে সেটা সহজে বলে দিতে পারবে। যদি তাই হয় তাহলে জেনে নাও যে ইনকাম স্টেটমেন্টে শুধুমাত্র ইনকাম এবং এক্সপেন্স এই দুইটাই জড়িত। ইনকাম স্টেটমেন্টে ইনকাম, এক্সপেন্স এই দুইটাই জড়িত। ইনকাম স্টেটমেন্টে কোনটা কোনটা বলো তো? একটা হচ্ছে ইনকাম আর একটা এক্সপেন্স, এই দুইটা জড়িত। বাকি রইল কয়টা? 3টা। কি কি বাকি রইল? অ্যাসেটস, লাইবিলিটিস, ওনার্স ইকুইটি। ওই 3টা ব্যালেন্স শিটের সাথে সম্পর্কিত। তো এটা মনে থাকবে না। ইনকাম স্টেটমেন্ট করার জন্য বলা হয়েছে, ওকে আমি ইনকাম এবং এক্সপেন্সগুলো নিয়েই চিন্তা করব, এগুলা থেকেই সমাধান করব। তারপর একজনে প্রশ্ন করেছেন, হ্যাঁ সবার জন্য অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং। আচ্ছা, আপাতত তোমরা কমেন্টটা একটু বন্ধ করো। কমেন্টটা ক্লাসের শেষে করবে, আমি একটু বুঝিয়ে দিই। আপাতত কমেন্ট বন্ধ করো। এক্সপেন্স, ইনকাম, এই দুইটা ইনকাম স্টেটমেন্টের সাথে সম্পর্কিত। তারপর অ্যাসেটস, লাইবিলিটি, ওনার্স ইকুইটি, এই 3টা ব্যালেন্স শিটের সাথে সম্পর্কিত। এটা আমরা জানলাম। ইনকাম স্টেটমেন্টে আয় থেকে ব্যয় বাদ দিয়ে নেট আয় কিংবা নেট ব্যয় নির্ণয় করা হয়। আর ব্যালেন্স শিটে টোটাল সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা বোঝানো হয়। অ্যাসেটস ইকুয়াল টু সম্পদ সমান দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল, এটা বোঝানো হয়। তো এই বিষয়টা আমাদের একেবারে ক্লিয়ার। আবারও বলি যে ইনকাম স্টেটমেন্টে আয় থেকে ব্যয় বিয়োগ করা হয়, ব্যালেন্স শিটে টোটাল সম্পদ সমান দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল, এটা দেখানো হয়। তারপর ব্যবসা প্রতিষ্ঠান 2 ধরনের, এটা জানার প্রয়োজন আছে। একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, যেগুলো আমরা হাট বাজারে দেখি, ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আরেকটা হলো সেবামূলক প্রতিষ্ঠান, যেমন ধরো লন্ড্রি সার্ভিস, একজন ডাক্তার সেবা প্রদান করেন, একজন উকিল ওকালতি করে সেবা প্রদান করেন, ঠিক আছে? তো এটা সেবামূলক প্রতিষ্ঠান। হাট বাজারে যেগুলো ক্রয় বিক্রয় করে, উৎপাদন কার্যক্রম করে, এগুলো হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আর যেগুলো সেবা প্রদান করে, যেমন অনলাইন কোচিং, এটাও তো একটা সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে পড়ে। আচ্ছা, এই বিষয়টা যদি আমাদের শেষ হয়ে যায়, যেহেতু তোমাদের ক্লাস এটা রেকর্ডেড থাকবে, তো তোমরা পরবর্তীতে একেবারে ফুল স্ক্রিন করে ক্লাসটা দেখে নিও। এই যে ইনকাম স্টেটমেন্ট, সেবামূলক প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র আয় থেকে ব্যয় বিয়োগ করা হয়, কিন্তু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অধিকাংশ অঙ্ক আমাদের পরীক্ষায় থাকবে। তো ওইটার জন্য ইনকাম স্টেটমেন্টের যে নিয়ম বর্তমানে আমি আলোচনা করব। আশা করছি তোমাদের এটা দেখা যাচ্ছে। আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট বাইর করার নিয়মটা কি তাহলে? এখন কথাটা একেবারে ক্লিয়ার করি। যেই নিয়ম এখন আমি তোমাদেরকে দেখাবো,
ওই নিয়মে সব সময় অঙ্কের সমাধান করতে হবে। কথাটা বুঝো, সব সময়, কখনো কোনো ব্যতিক্রম নয়, সব সময় ওইভাবে তোমাকে চিন্তা করতে হবে। কি সেই নিয়মটা? যে আমি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্ট বাইর করতে চাই। মনে রেখো, এই চ্যাপ্টারের ধারাবাহিক ক্লাসের মাধ্যমে পরীক্ষায় যে অঙ্কই আসুক ওইটা পারবে। 10 মার্কস তোমার নিশ্চিত হয়ে যাবে, কারণ তুমি নিয়ম শিখতেছো, বেসিক জানতেছো। তারপর পরবর্তী এই চ্যাপ্টারের পরবর্তী যে ম্যাথগুলা সম্পূর্ণ যদি সমাধান শিখতে পারো, না শিখার কোনো কারণ নেই, আমার ক্লাস দেখলে যে কেউ পারবে। তুমি এই চ্যাপ্টারে যে অঙ্ক আসুক ওইটা পারবে। প্রথমে এই সেলসের টাকাটা নিয়ে আসতে হবে। এখন নিয়ম হলো এই জায়গায় বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা বিগ করে তারপর টাকাটা এই জায়গায় লিখতে হবে, ওইটার নাম হলো নেট সেলস। এখন ধরো আমি বিক্রি করলাম 1 লক্ষ টাকা, উদাহরণস্বরূপ 1 লক্ষ টাকা বিক্রি করলাম। বিক্রি করার পরে সেলস রিটার্ন মানে বিক্রয় ফেরত, 5,000 টাকা আবার আমার কাছে ফেরত চলে আসলো। তখন এটা তোর বিক্রয়ের অবস্থায় থাকবে না। 1 লক্ষ টাকার বিক্রি করার পরে আমি আবার ওইখানে আরও 5,000 ডিসকাউন্ট দিয়ে দিলাম। তো ডিসকাউন্ট দিয়ে দিছি, এটাও তো আমার বিক্রয়ের টাকার মধ্যে থাকবে না। সুতরাং এগুলো মাইনাস করতে হবে। মাইনাস করে আমরা পেয়ে যাব নেট সেলস। এটা কিন্তু সকল অঙ্কের জন্য নিয়ম, কোনো অঙ্কের জন্য ব্যতিক্রম নয়, সকল অঙ্কের জন্য। এই কথাটা শুধু বুঝলে চলবে। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট, যেটা বহুধাপ বিশিষ্ট, মানে আয় এবং ব্যয় এটা আলাদা করে দেখানো, ওইটা হলো মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আয়গুলো লিখেছো, ওইগুলো ইনকাম, আয় নাম লিখো, ব্যয়গুলোর আলাদা নাম লিখো, আলাদা করে কোনটা কোন হিসাবের মধ্যে আছে ওইটা ওইভাবে দেখানো, এটা হলো মাল্টি স্টেপ। এখন নেট সেলস থেকে তোমাকে কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের ব্যয়, এটা বাদ দিতে হবে। এখন এই বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার জন্য যে নিয়মাবলী, সেটার জন্য প্রথমেই আনতে হবে বিগিনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুত পণ্য। টাকাটা এই জায়গায়, মানে যেই পণ্যটা বছরের বা মাসের একবারে প্রথমেই মজুত ছিল, ওইটার নাম হচ্ছে বিগিনিং ইনভেন্টরি। নিয়ম হলো পারচেজ, আমি এটা নিয়ে আরও গভীরে ব্যাখ্যা করবো, অসুবিধা নেই। পারচেজের টাকাটা এই জায়গায় আনা হবে, মানে যেই পরিমাণ ক্রয় করেছিলে, দেখা গেল ক্রয় করেছো, ভালো কথা, ক্রয় করেছো ধরে নিলাম 50,000 টাকার, আবার ডিসকাউন্ট দিয়ে দিলে 3,000 টাকা, তো এটা তো আর ক্রয়ের টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, বিক করতেই হবে। আবার ক্রয় করার পরে কিছু ফেরতও দিয়ে দিলে ধরে নিলাম 5,000 টাকা, এটাও তো ক্রয়ের মধ্যে থাকবে না, ফেরত দিয়ে দিচ্ছ, ডিসকাউন্ট দিয়ে দিচ্ছ, এগুলো তো আর ক্রয়ের মধ্যে থাকবে না। সুতরাং বিক করতে হবে, যার কারণে এখানে বিক করা হয়। অবশেষে বিগিনিং ইনভেন্টরির টাকা এই জায়গায়, পারচেজের টাকা এই জায়গায়, পারচেজ ডিসকাউন্ট এখানে, পারচেজ রিটার্ন এখানে, হ্যাঁ, এগুলো বিক করে, ক্রয় থেকে বিক করে টাকাটা এই জায়গায় লিখো। এখানে প্রত্যক্ষ কিছু খরচ, প্রত্যক্ষ খরচ কোনগুলো? মজুরি, পরিবহন, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো প্রত্যক্ষ খরচ। তার মধ্যে ওয়াইজেসের বাংলা অর্থ মজুরি, ট্রান্সপোর্টেশন ইন মানে পরিবহন, ক্রয় পরিবহন, এইগুলো এই জায়গায় নিয়ে আসতে হবে, এগুলো হল প্রত্যক্ষ খরচ। এই যে বিগিনিং ইনভেন্টরির টাকা এটা, ক্রয়ের টাকা এটা, ওয়াইজেসের টাকা এটা, ট্রান্সপোর্টেশন ইনের টাকা এটা, টোটালি এখন আমাদের সকল অঙ্কের মধ্যে যোগ করতে হবে। ইন্ডিং ইনভেন্টরিটা বিক করব, এই জায়গায় বিক করলে অবশিষ্ট যে টাকা এখানে নিয়ে আসবো, এটার নামই কস্ট অফ গুডস সোল্ড। অর্থাৎ এই নিয়মে সবসময় আমাকে এই কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয় বাইর করতে হবে। প্রশ্ন হলো, বিক্রিত পণ্যের ব্যয় কী? এটা এখন আমাদের বোঝা প্রয়োজন আছে যে বিক্রিত পণ্যের ব্যয়টা আসলে কী। সহজে একটা উদাহরণ দিই যাতে বুঝতে পারো। উদাহরণ হিসাবে বলতে পারি যে তুমি একটা প্রোডাক্ট বিক্রি করেছো 100 টাকা দিয়ে। আচ্ছা, প্রোডাক্টটা বিক্রয় করার আগে তুমি কি কি করেছো? এই প্রোডাক্ট বিক্রি করার আগে, এই প্রোডাক্টটা বিক্রি করার আগে তুমি নিজেই এটা প্রথমে ক্রয় করে নিয়েছো। আমি ধরে নিলাম তুমি প্রোডাক্ট বিক্রি করেছো 100 টাকায়, ভালো কথা, 70 টাকায় তুমি এটা ক্রয় করে নিয়েছো। আচ্ছা, প্রোডাক্টটা যে ক্রয় করেছো, এটার জন্য নিশ্চয়ই গাড়ি ভাড়া লেগেছে, বা শ্রমিকের মজুরিও লাগতে পারে, গাড়ি ভাড়া লেগেছে, ধরে নিলাম মজুরি গাড়ি ভাড়া আরও 10 টাকা। তুমি নিজে ক্রয় করেছো 70 টাকা দিয়ে, মজুরি গাড়ি ভাড়ার প্রত্যক্ষ খরচ আরও 10 টাকা লাগছে, তাহলে টোটাল লাগছে কত টাকা? 80 টাকা। এই 80 টাকা, এই যে তোমার ব্যয় হলো টোটাল 80 টাকা। প্রোডাক্ট যেটা তুমি বিক্রি করেছো 100 টাকা, ওইটার পিছনে তোমার খরচ হয়েছে 80 টাকা। 100 টাকায় যে বিক্রি করেছো ওইটার নাম হলো বিক্রয় মূল্য, সেলস। আর 80 টাকা যে তোমার টোটাল খরচ হয়েছে ওইটার নামই বিক্রিত পণ্যের ব্যয়। তো এখন আমি একটা কথা বলি তোমাদের, 100 টাকা তো বিক্রয় মূল্য, তাই না?
তো যেটা আমি বিক্রয় করেছি ওইটাতে আমার ব্যয় হয়েছে 80 টাকা। তো 100 থেকে 80 টাকা বাদ দিলে বাকি যে 20 টাকা, এটা কি আমার জন্য লাভ নয়, মোট মুনাফা নয়? আমার বিক্রয় 100 টাকা, কিন্তু যেটা বিক্রি করেছি 100 টাকায় ওইটার পিছনে আমার ব্যয় হয়েছে 80 টাকা। 100 থেকে 80 টাকা বাদ দিয়ে অবশিষ্ট যে 20 টাকা, ওইটাই হলো আমার মুনাফা। যার কারণে এই যে উপরে নেট সেলস আছে না, এই যে নেট সেলস, এই টাকাটা থেকে এই কোস্ট অফ গুডস সোল্ডের এই টাকাটা বিক করলে এইখানে যে টাকাটা পাওয়া যাবে তার নাম হলো গ্রস প্রফিট। এটার বাংলা অর্থ হলো মোট মুনাফা। গ্রস প্রফিটের বাংলা অর্থ কি? মোট মুনাফা। কিভাবে? যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, নেট সেলস থেকে কোস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে এই যে মোট মুনাফাটা পাওয়া যায়, গ্রস প্রফিট পাওয়া যায়। এটা হলো ব্যাখ্যা। তাও যদি কারো বুঝতে অসুবিধা থাকে রেকর্ড ক্লাস দেখে নিও, ক্লাসটা রেকর্ডেড থাকবে, ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তাহলে এই অংশটা, এই গ্রস প্রফিট থেকে পরবর্তী অংশটা এখন আলোচনা করি। এখন আমাদের বিক করতে হবে কিছু পরিচালন ব্যয়। ভালো কথা, একটা প্রোডাক্ট আমি 100 টাকায় বিক্রি করেছি, এখানে আমার বিক্রিত পণ্যের ব্যয় হয়েছে, 80 টাকা, 20 টাকা মুনাফা। তো আমি কি আর কোনো খরচ করি নাই? আমার ব্যবসা প্রতিষ্ঠানে আরও অনেক ব্যয় আছে, যেগুলোকে বলা হয় পরিচালন ব্যয়। কি সেটা? যে হতে পারে এই প্রোডাক্টের জন্য আমি বিজ্ঞাপন দিয়েছি, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অনাদায়ী পাওনা, বাকিতে বিক্রি করেছিলাম, পাওনাদারের সৃষ্টি হয়ে গেল, টাকাটা পাই নাই, এটা অনাদায়ী পাওনা, এগুলোর ব্যাখ্যা নতুন করে দেওয়ার কিছু নাই। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, সেলারিস, বিক্রয় বেতন। আবার এই অপারেটিং এক্সপেন্স দুটি ভাগে বিভক্ত হতে পারে, একটা হচ্ছে মার্কেটিং এক্সপেন্স, আর একটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, অথবা এটাকে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সও বলতে পারো। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, যেটার মধ্যে সেলস স্যালারিস এগুলো থাকবে। মার্কেটিং এক্সপেন্সই বলবে, মার্কেটিং এক্সপেন্স, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স এই ব্যয়গুলো হতে পারে। তারপর অফিস স্যালারি, মানে অফিসের কর্মচারীদের বেতন যেটা, ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স, রেন্ট এক্সপেন্স ভাড়া, ডেপ্রিসিয়েশন অফিসের যেগুলো, আর ডেলিভারি ইকুইপমেন্টের অবচয় যেটা, এটা তো অবশ্যই মার্কেটিং, মানে বিক্রয় ও বন্টন খরচের মধ্যে পড়বে, বাজারজাতকরণ খরচে। আর এটা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলো প্রত্যেকটাই অফিসের সাথে জড়িত, সবগুলোই ব্যয়। চাইলে সব ব্যয় একসাথেও লেখা যায়, চাইলে তুমি আলাদা করেও লিখতে পারো। অবশেষে এই ব্যয়গুলা, প্রত্যেকটা ব্যয় আলাদা করে যোগ করা হবে। তো ওই ব্যয়কে উপরের যে নিট, এই গ্রস প্রফিট যেটা মোট মুনাফা থেকে, এই দুইটা ব্যয়কে যখন বিক করব, তখন এখানে যে টাকা বের হবে ওইটা যদি প্লাসের হয় নাম হবে নিট ইনকাম, ওই টাকাটা যদি মাইনাসের হয় তাহলে নাম হয়ে যাবে নিট লস। এই হলো ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, যেহেতু ক্লাস রেকর্ড থাকবে এটা নিয়ে আমি আর আলোচনা করলাম না। এবার আসো ওনার সিকিউরিটি স্টেটমেন্ট বাইর করার নিয়ম। শুরুতেই বসাতে হবে ক্যাপিটাল, শুরুতেই মূলধন, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। যদি ইনকাম স্টেটমেন্টে যদি আমি নেট ইনকাম পেয়ে থাকি, তখন এই জায়গায় নেট ইনকামটা প্লাস হবে, টাকাটা যোগ করব এখানে। আর নেট লস যদি এখানে পেয়ে থাকি, তখন এটা বিক করব, লেস করব, বিক করব। উত্তোলন থাকলে বিক করব। এই এন্ডিং ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আমরা পেয়ে যাব। ওনার সিকিউরিটি স্টেটমেন্টের আরেকটা নাম এন্ডিং ক্যাপিটাল বলতে পারো। নিয়ম কি? ক্যাপিটালের সাথে নেট ইনকাম হলে যোগ করব, নেট লস হলে বিক করব, ড্রয়িংটা বিক করব, এন্ডিং ক্যাপিটাল পেয়ে যাব, এটাই নিয়ম। ব্যালেন্স শিটের মধ্যে আমরা ক্লাসের শুরুতেই আলোচনা করেছি, পাঁচটা হিসাবের মধ্য থেকে ইনকাম এক্সপেন্স, এটা হলো ইনকাম স্টেটমেন্টের সাথে সম্পর্কিত। আর ব্যালেন্স শিটের সাথে সম্পর্কিত সম্পদ, দায়, মালিকানা সত্ত্বা, যেখানে দেখাতে হয় টোটাল অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। সম্পদের যোগফল দায় ও মালিকানা সত্ত্বের যোগফল সমান হবে। সম্পদের দিকে চলতি সম্পদ, বিনিয়োগ সম্পদ, স্থায়ী সম্পদ এগুলো আসবে। আর দায়ের দিকে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় এবং ওনার সিকিউরিটি, মানে এই যে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, ইন্ডিং ক্যাপিটালের এই টাকাটা সবসময় আনতে হবে। আর এটা আনতে হবে সবসময় এই টেবিলের কাজ করে, এই জায়গায় আনতে হবে। আবার যদি কিছু অঙ্কের মধ্যে আমাদের এই টেবিলের কাজ নাও করার কথা বলা হবে আলাদা করে, ঠিক তখনই আমরা সেটা ব্যালেন্স শিটে দায়ের দিকে করে নিব। তো নিয়মটা একই। তারপর আমরা তো অঙ্ক প্র্যাকটিস করব, অঙ্ক প্র্যাকটিস করলে একেবারে সহজ হয়ে যাবে। আচ্ছা, তো এতটুকু হলো বেসিক। এখন একটা অঙ্কের সমাধান করতে হবে। তো অঙ্কগুলো তোমরা মনে রেখো,
একটা বুঝতে পারলে বাকি প্রত্যেকটাই বুঝতে পারা যায়। আর আমি যে ধারাবাহিক ক্লাস নিয়েছি সবগুলো নিয়ম তোমরা বুঝতে পারবে। Following is the TL balance and other relevant information of Alom Traders at the end of the year 2016. এখানে রেওয়া মিল দেওয়া আছে। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা প্রথমে লেনদেনের জাবেদা দাখিলা, তারপরে খতিয়ান, তারপরে রেওয়া মিল, ওই ধারাবাহিকতা হিসাবটা করি। খতিয়ান, রেওয়া মিল, আর ওই রেওয়া মিল থেকে এখন আমাদের কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে, যেখানে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটটা তৈরি করার জন্য বলা হয়েছে। ওকে, আচ্ছা আমি একটু বড় করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে কি কি আছে দেখো। এটা ট্রায়াল ব্যালেন্স, ডেবিট ক্রেডিট। যেহেতু আমরা আগের ক্লাসগুলোতে ট্রায়াল ব্যালেন্স অঙ্কের সমাধান করে এসেছি, সুতরাং আমরা ভালো করেই জানি ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে যাবতীয় সম্পদ এবং ব্যয়গুলোই বসবে, এবং ক্রেডিটে যাবতীয় আয় দায় মালিকানা সত্ত্বই বসবে। এটা আমরা ভালো করেই জানি। তারপর ক্যাশের বাংলা অর্থ নগদ, সম্পদের মধ্যে পড়ে। অ্যাকাউন্ট রিসিভেবল বাংলা অর্থ দেনাদার, সম্পদের মধ্যে পড়ে। তারপর অ্যাকাউন্ট পেবলের বাংলা অর্থ পাওনাদার, দায়ের মধ্যে পড়ে। ক্যাপিটাল বাংলা অর্থ মূলধন, মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। ড্রয়িং বাংলা অর্থ বিপরীত মালিকানা সত্ত্ব, উত্তোলন, এটা বিপরীত মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। ফার্নিচার ফিকচার্স, আসবাবপত্র, স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। ইকুইপমেন্ট, স্থায়ী সম্পদের মধ্যে পড়ে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি দিয়ে এই জায়গায় আছে এক এক মানে প্রারম্ভিক, তার মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটা হলো প্রারম্ভিক। পারচেজের বাংলা অর্থ ক্রয়, এটা ব্যয়ের মধ্যে পড়ে। সেলস, বিক্রয়, ব্যয়ের মধ্যে পড়ে। ওয়াইজেস এক্সপেন্স, মজুরি খরচ, ব্যয়ের মধ্যে পড়ে। স্যালারি এক্সপেন্স, বেতন খরচ, এটা ব্যয়ের মধ্যে পড়ে। প্রিপেইড রেন্ট, অগ্রিম ভাড়া, তো অগ্রিম পড়ে। প্রিপেইড বা অগ্রিম পড়ে যদি ব্যয় জাতীয় শব্দ থাকে তাহলে সেটা সম্পদের মধ্যে পড়ে। প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড বা অগ্রিম পড়ে যদি ব্যয় জাতীয় শব্দ থাকে, এখানে তো ইন্স্যুরেন্স আছে, এটা অবশ্যই ব্যয় জাতীয়, তখন এটা সম্পদের মধ্যে পড়বে। সাপ্লাইজ অন হ্যান্ড, সাপ্লাইজ মজুদ 4,300 টাকা, অবশ্যই এটা কি সম্পদের মধ্যে পড়বে। কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, এটা আমরা ভালো করে জানি। এবার এখানে সমন্বয় দেওয়া আছে। ইন্ডিং ইনভেন্টরি ওয়াজ বেলোড টাকা 41,000, সমাপনী যে মজুদের পরিমাণ, এটা টাকার পরিমাণ 41,000 টাকা। এই মুহূর্তে তোমাদের কাছে আমার প্রশ্ন যে সমাপনী মজুদ 41,000 টাকা, সমাপনী মজুদটা কোন হিসাবের মধ্যে পড়ে? তখন উত্তরে সবাই বলবেন যেটা সম্পদের মধ্যে পড়ে। ওয়াইজেস একরোড 5,000 টাকা, মজুরি বকেয়া আছে 5,000, আর স্যালারি বেতন বকেয়া আছে 3,000। মনে রেখো, যে কোনো ব্যয় যদি বকেয়া থাকে তাহলে প্লাস হবে, ওই ব্যয়ের সাথে প্লাস হবে, আর যদি অগ্রিম থাকে তাহলে মাইনাস হবে। যে কোনো ব্যয় বকেয়া থাকলে প্লাস, অগ্রিম থাকলে মাইনাস। অ্যাকুরেট থাকলে, পেবল থাকলে প্লাস, প্রিপেড থাকলে মাইনাস। কথাটা মনে রেখো, বকেয়া থাকলে প্লাস আর অগ্রিম থাকলে মাইনাস। প্রিপেড রেন্ট এক্সপায়ার ডিউরিং দ্য ইয়ার টাকা 6,000, অগ্রিম বিমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে 6,000। বাংলা অর্থটা এখন বলি আর ব্যাখ্যাটা পরে বলি, আর একটু ধীরে ধীরে আলোচনা করি। প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড ডিউরিং দ্য ইয়ার 7,500, এটা অগ্রিম ভাড়া। প্রিপেড রেন্ট অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়েছে 6,000, আর প্রিপেড ইন্স্যুরেন্স অগ্রিম বিমা মেয়াদ উত্তীর্ণ, এক্সপায়ার্ড মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 7,500। সাপ্লাইজ অন হ্যান্ড, সাপ্লাইজ মজুদ আছে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 1300 টাকার সাপ্লাইজ মজুদ আছে। The equipment has an economic life 50 years with no always below, যন্ত্রপাতির ইকোনমিক লাইফ, আয়ুষ্কাল, এই যন্ত্রপাতির আয়ুষ্কাল
আনুমানিক আয়ুষ্কাল 50 বছর, তখন এটা থাকলে অবচয়টা কীভাবে বাইর করতে হবে আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। করণীয় মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। ওকে, এবারে গুরুত্বপূর্ণ মূল আলোচনাটা একটু আগে যা আলোচনা করলাম, সেলস থেকে সেলস রিটার্ন, সেল ডিসকাউন্ট বাদ দিয়ে নেট সেলস, কস্ট অফ গুডস সোল্ড বাইর করার নিয়ম, বিগিনিং ইনভেন্টরি আনতে হবে, পারচেজ থেকে পারচেজ ডিসকাউন্ট, পারচেজ রিটার্ন থাকলে বিগ করতে হবে, না থাকলে নাই। তারপর প্রত্যক্ষ খরচ এগুলো এখানে যোগ করতে হবে, ইন্ডিং ইনভেন্টরি এখানে বিগ করতে হবে, আমরা জানি উপরের টাকা থেকে এটা বিগ করলে গ্রস প্রফিট পাওয়া যাবে। অপারেটিং যাবতীয় এক্সপেন্সগুলো এই জায়গায় আনতে হবে, বিগ করে দিলে নিট ইনকাম লস পাওয়া যাবে। ওনার্স ইকুইটি বাইর করার নিয়ম, ক্যাপিটালের সাথে নিট ইনকাম হলে যোগ হবে, নিট লস হলে বিগ হবে, ড্রয়িং বিগ হবে, ইন্ডিং ক্যাপিটাল পাওয়া যাবে। ব্যালেন্স শিট, এই জায়গায় কারেন্ট অ্যাসেটস, ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেটস সম্পদগুলোই আসে। এই জায়গায় কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি, ওনার্স ইকুইটি। কারেন্ট অ্যাসেটস, ইনভেস্টমেন্ট, ফিক্সড অ্যাসেটস সম্পদের দিকে, কারেন্ট লাইবিলিটি মানে চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, মালিকানা সত্ত্ব আনতে হবে। আচ্ছা, আচ্ছা এখন তো শুরুতে আমাকে সেলস আনতে হবে, তাই না? এই যে দেখো সেলস আছে, সেলসের টাকাটা 5,85,600, শুরুতে সেলস আনতে হবে। তারপর নিয়ম হলো যে সেলস থেকে সেলস রিটার্ন, সেল ডিসকাউন্ট এগুলো আছে কিনা, থাকলে তো বিগ করতে হবে। সম্পূর্ণ অঙ্ক আমি ভালো করে খুঁজে দেখতেছি যে সেলস রিটার্ন, সেল ডিসকাউন্ট এগুলো নাই, তো না থাকলে নাই। তারপরে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার জন্য শুরুতে আনতে হবে প্রারম্ভিক মজুত পণ্য। এই যে দেখো মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে প্রারম্ভিক মজুত পণ্য, এক যেহেতু আছে এটা প্রারম্ভিক, আর যদি 31/12 থাকতো তখন এটা সমাপনী। তো প্রারম্ভিক মজুত পণ্য এই জায়গায় আছে 1,72,600 টাকা। তারপর নিয়ম হলো পারচেজ, পারচেজের সাথে কোথায় পারচেজ খুঁজে বাইর করতে হবে। এই যে পারচেজ টাকা কত, 2,47,800। আচ্ছা, পারচেজের সাথে এখানে কি ক্রয় ফেরত, ক্রয়বারটা এ জাতীয় কোনো কিছু আছে? নাই, না থাকলে নাই। আচ্ছা, প্রত্যক্ষ কোনো খরচ আছে কিনা? হ্যাঁ, ওয়াইজেস এক্সপেন্স একটা আছে 3,700 টাকা, এখন আসো সমন্বয়ে। ওই যে দেখো ওয়াইজেস এক্রুয়েড আছে 5,000, আমরা জানি যে মজুরি বকেয়া মানে বেতন, যে কোনো ব্যয় বকেয়া থাকলে যোগ করতে হবে, অগ্রিম থাকলে বিয়োগ করতে হবে। তো 5,000 টাকা অবশ্যই ওয়াইজেসের টাকার সাথে আমরা কি করব, যোগ করে দিব। তাহলে এতটুকু পর্যন্ত আগে সমাধান করি। আমরা ইনকাম স্টেটমেন্ট সমাধান করতেছি। এই জায়গায় সেলস শুরুতে নিয়ে আসলাম, এখানে আবার বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, সেলস রিটার্ন, সেল ডিসকাউন্ট এ জাতীয় কোনো কিছু নেই। কস্ট অফ গুডস সোল্ড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্রারম্ভিকটা কিন্তু নিয়ে আসছে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই জায়গায় এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1,72,600। তারপর পারচেজ 2,47,800। ক্রয় ফেরত, ক্রয়বারটা যেহেতু নেই, আবার প্রত্যক্ষ খরচ আসছে ওয়াইজেস, তো 3,700 মজুরি ছিল, 5,000 যেটা বকেয়া ওইটা যোগ করে 8,700 একসাথে নিয়ে আসলাম। এই দুইটা যোগ করে 2,56,500, এই দুইটা এখন যোগ করো 4,29,100। এটা থেকে এখন সমাপনী মজুত পণ্য বিক করতে হবে। ওই যে দেখো ইন্ডিং ইনভেন্টরি আছে 41,000, তো ওই সমাপনী মজুত পণ্য এখন ইন্ডিং ইনভেন্টরি যদি আমি এই জায়গায় বিক করে দেই 3,88,100 পাবো, ওইটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড। উপরের এই 5,85,600 এটা হলো নিট সেলস, এটা থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিক করে দিলে 1,97,500 যেটা পাবো এটার নাম হলো গ্রস প্রফিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি ডেট না থাকে, একজন কমেন্ট করেছেন এটা কি আসবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি ডেট না থাকে তাও আসবে। কেন? কারণ মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুত পণ্য নিয়ে রেওয়া মিলের নিয়ম হলো সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসে না, তার মানে রেওয়া মিলে যেটা আসে ওইটাই প্রারম্ভিক,
প্রারম্ভিক এটা নিয়ে আসতে হবে। এক এক থাকলে প্রারম্ভিক আর 31/12 থাকলে সমাপনী। এটা তোমরা বুঝে নিও। এতটুকু পর্যন্ত ক্লিয়ার, যে কেউ বুঝবে। এখন বাকিটা ব্যয় কী কী আছে A to Z প্রথম থেকে আমি দেখতেছি। আচ্ছা, এই অংশটা একবার কেটে দেই। এই জায়গায় ব্যয় কী কী আসবে বলো তো? আমরা খুঁজে দেখি, এগুলো খুঁজে খুঁজে পড়তে হবে। আমি প্রথম থেকে একেবারে খুঁজে খুঁজে দেখতেছি। ওয়াইজেস যেটা, এটা আমি নিয়ে আসছি। তাহলে স্যালারি এক্সপেন্স একটা, স্যালারি হচ্ছে 10,400 টাকা। স্যালারি সম্পর্কে আগে কি কোনো সমন্বয় পড়েছিলাম? হ্যাঁ, পড়েছি। কি সেটা? স্যালারি পেবল আছে 3,000, যেহেতু বকেয়া, তো কী করব? স্যালারি এই 10,400 এর সাথে এই বকেয়া 3,000 যোগ হয়ে যাবে, যোগ করেই আনতে হবে। তো এটা তো ক্লিয়ার। এই দুইটা আবার সম্পদ, প্রিপেইড রেন্ট, প্রিপেইড ইন্স্যুরেন্স, সাপ্লাইজ অন হ্যান্ড, তিনটাই সম্পদ। তো এখানে আমি আর কোনো ব্যয় পাচ্ছি না, মানে রেওয়া মিলের মধ্যে আমি আর কোনো ব্যয় পাচ্ছি না। এখানে আমি একটাই পরিচালন ব্যয় পেয়েছি, শুধুমাত্র স্যালারি এক্সপেন্স। এটার সমন্বয় আমি করে নিলাম। এখন আমাকে দেখতে হবে যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে কোনো ব্যয় আছে কি না। তাহলে ইনলিং ইনভেন্টরি কাজ হয়ে গেছে, মজুরি বকেয়া, বেতন বকেয়া কাজ হয়ে গেছে। এখানে যে বলেছে প্রিপেইড রেন্ট এক্সপায়ার্ড 6,000 টাকা, এই 6,000 টাকা যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা আবার কি ব্যয়? মনে করো অগ্রিম ভাড়া, তুমি অগ্রিম ভাড়া দিয়েছো, আজকে ধরো জুন মাস, তুমি আগামী 6 মাসের ভাড়া অগ্রিম দিয়ে দিছো, এটার নাম অগ্রিম ভাড়া। এখন জুন মাস পরে পরবর্তী 2 মাস যদি চলে যায়, তখন 2 মাসের ভাড়া মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। ওই রকম প্রিপেইড রেন্ট, এই জায়গায় কত টাকা আছে? প্রিপেইড রেন্ট 8,200 টাকা আছে। তার মধ্যে 6,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, এটা কিন্তু এক্সপেন্স। এখন আমার প্রশ্ন হলো, তাহলে মেয়াদ উত্তীর্ণ হয় নাই কত টাকা? হয় নাই কত টাকা? 8,200 থেকে প্রিপেইড রেন্ট, এটা কি 8,200? 1 2 3, হ্যাঁ, 8,200 থেকে যখন আমি 6,000 বাদ দিয়ে দিব, পরবর্তী 2,200 মেয়াদ উত্তীর্ণ হয় নাই। আর যেটা মেয়াদ উত্তীর্ণ হয় নাই, ওইটা কিন্তু এখনও সম্পদ থেকে যায়। যেহেতু আমরা ব্যালেন্স শিটে সম্পদ আনতে হবে, তখন সম্পদে আমরা প্রিপেইড রেন্ট নামে ওই 2,200 টাকাই আনবো। আচ্ছা, এটা পরে আলোচনা হবে। আপাতত 6,000 ব্যয়, এটা আমরা জানলাম। প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড, অগ্রিম বিমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে আরও 7,500, এটাও তো মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটাও তো সম্পদ। তাহলে 7,500 আরেকটা ব্যয় আমরা পেলাম। সাপ্লাইজ অন হ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 1,300। আচ্ছা দেখো, রেওয়া মিল অনুযায়ী সাপ্লাইজ 4,300 টাকা, আর সমন্বয় অনুযায়ী সাপ্লাইজ আসছে 1,300 টাকা। তো বাকি সাপ্লাইজ কোথায় গেল? ব্যয় হয়ে গেছে। এই 4,300 থেকে 1,300 বিক করলে কত পাওয়া যাবে? 3,000 পাওয়া যাবে। তাহলে ওই 3,000 কী হবে? ব্যয় হয়ে গেছে, ব্যয়ের মধ্যে আনতে হবে। আবার বলি, রেওয়া মিল অনুযায়ী সাপ্লাইজ মজুদ থাকার কথা 4,300, সমন্বয়ে বলতেছে না, আছে 1,300। তো বাকি 4,000 কোথায় গেল? বাকি 3,000 কোথায় গেল? 3,000 ব্যয় হয়ে গেছে। তখন এই সাপ্লাইজ এক্সপেন্স নামে 3,000 আরও ব্যয় নিয়ে আসবো। ইকুইপমেন্ট হ্যাজ এন ইকোনমিক লাইফ 50 ইয়ার্স, 50 বছর যন্ত্রপাতি। তো অবচয় ব্যয়ের মধ্যে পড়ে, এটা বেসিক ক্লাস থেকে তোমরা জেনে আসছো। তো যন্ত্রপাতির পরিমাণটা কত? 3,50,000। 50 বছর যেহেতু বলে দিচ্ছে, এটাকে 50 দ্বারা ভাগ করে 1 বছরের টাকাটা অবচয় হয়ে যাবে। সরল রৈখিক বা স্ট্রেট লাইন মেথডে অবচয় নির্ণয় করার জন্য সরাসরি আয়ুষ্কাল, লাইফ, মেয়াদ, বছর সংখ্যা দ্বারা যন্ত্রপাতির টাকাকে ভাগ করা হয়। ভাগ করে 1 বছরের যে অবচয় পাওয়া যায়, সেটাই নেওয়া হয়। বছর যেহেতু 50 বছর বলা হয়েছে, ইকুইপমেন্টের টাকা 3,50,000-কে 50 দ্বারা ভাগ করে যত টাকা হবে, সম্ভবত 3,50,000 ভাগ 50, 7,000 টাকাই হবে। এই 7,000 টাকা আমি অবচয়ের ব্যয় নিয়ে আসবো। তাহলে কি কি ব্যয় আমি পেলাম? এই যে দেখো, এখন আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিতেছি। যেমন স্যালারি এক্সপেন্স আমার ছিল 10,400, বকেয়া ছিল আরও 3,000, যোগ করে 13,400। আমার রেন্ট এক্সপেন্স 6,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ব্যয়। ইন্স্যুরেন্স এক্সপেন্স 7,500 মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ব্যয়।
সাপ্লাইজ এক্সপেন্স 4,300 ছিল, সমন্বয়ে বলতেছে 1,300, তার মানে পরবর্তী 3,000 ব্যয় হয়ে গেছে, ব্যয়টা ব্যয়ের করে নিয়ে আসলাম। ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট 3,50,000-কে 50 দ্বারা ভাগ করে 7,000 টাকা অবচয় নিয়ে আসলাম। এই যে দেখো কতটা সহজ, তোমরা ঠিক আমার মতো করে চিন্তা করবে। এটার পিডিএফ অলরেডি ড্রাইভে দেওয়া আছে। তারপর এগুলো এখন যোগ করো, 34,900, 1,97,500 থেকে 34,900 বিয়োগ করে দিলে 1,60,600, এটাই নেট ইনকাম। এবার আমাদের ব্যালেন্স শিট তৈরি করতে হবে। তো ব্যালেন্স শিটের সম্পদগুলো কী কী আছে সেগুলো আগে লিখতে হবে, দায়গুলো লিখতে হবে, ওনার সিকিউরিটি বাইর করতে হবে। তো দেখো কোথায় কী আছে একেবারে বলে দিচ্ছে। প্রথম নম্বর প্রশ্ন, সম্পদ কী আছে? 1 নম্বরে ক্যাশ আছে 71,000, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 82,900, তারপর ফার্নিচার অ্যান্ড ফিকচার্স আছে, ইকুইপমেন্ট আছে। ফার্নিচার অ্যান্ড ফিকচার, ইকুইপমেন্ট দুইটা স্থায়ী সম্পদের মধ্যে পড়ে, আবার ইকুইপমেন্টের সাথে সমন্বয় আছে। কী সমন্বয়? যে এটার অবচয়, এটার মেয়াদ 50 বছর, সুতরাং নিয়ম হলো ইকুইপমেন্টের টাকা যে 3,50,000 আছে, এটা থেকে অবচয়ের টাকা যে 7,000 ছিল সেটা বিয়োগ করে 3,43,000 টাকা নিয়ে আসা হবে, এটাই নিয়ম। আচ্ছা, এটা গেল। তারপর আর কি কোনো সম্পদ আছে? প্রিপেইড রেন্ট আছে। তো প্রিপেইড রেন্টের টাকা কত? 10,400, কিন্তু এটার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 6,000, তাহলে 6,000 বিয়োগ করো, 6,000 বিয়োগ করে দিলে প্রিপেইড রেন্টের টাকার পরিমাণ হবে 2,200। প্রিপেড ইন্স্যুরেন্স, এটা তো সম্পদ আমরা জানি, টাকা 8,200, কিন্তু এটা যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 7,500, 8,200 থেকে 7,500 এটা মাইনাস করো, এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মাইনাস করলে পাওয়া যাবে প্রিপেড, না এটা আমরা ভুল করেছি, টাকাটা এইভাবে, প্রিপেড রেন্ট 8,200 টাকা। হ্যাঁ, তো এটা থেকে 6,000 বিয়োগ করো, 2,200। তারপর সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে 9,100, 9,100 থেকে 7,500 বিয়োগ করো, তো বিয়োগ করলে পাবে এটা 1,600 টাকা। সাপ্লাইজ যেটা 4,300, বলতেছে যে 1,300 টাকা মজুদ আছে, আর বাকিটা ব্যয় হয়ে গেছে, যেটা মজুদ আছে এটাই তো সম্পদ, যে 1,300 আছে ওই 1,300ই তো আসবে সাপ্লাইজে, তাই না? যেটা মজুদ থাকে সাপ্লাইজ ওইটাই তো সম্পদ। তো এটা সম্পদগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে সম্পদগুলো আগে লিখে নেই। ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড রেন্ট 8,200 থেকে 6,000 যেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বাদ দিয়ে আনলাম। প্রিপেড ইন্স্যুরেন্স 9,100 থেকে 7,500 বিয়োগ করে নিয়ে আসলাম। সাপ্লাইজ যেটা 1,300 বাকি ছিল, সমাপনী মজুদ পণ্য সমন্বয় আরেকটা ছিল, এটাও তো সম্পদ নিয়ে আসো। টোটাল কারেন্ট অ্যাসেটস 2 লক্ষ হবে। এবার ফিক্সড অ্যাসেটসের মধ্যে ফার্নিচার অ্যান্ড ফিকচার 2,70,800, ইকুইপমেন্টের টাকার থেকে অবচয়টা 7,000 বিয়োগ করে এখানে নিয়ে আসো, এই দুইটা যোগ করলে 6,13,800। এই সম্পদটা আর এই সম্পদটা যোগ করলে 8,13,800 টাকা হয়ে যাবে টোটাল অ্যাসেটস। এবার দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলেও যাতে টোটাল অ্যাসেটসের সমান হয়, অর্থাৎ এই দুইটার সমান 8,13,800 টাকা হতে হবে। এবার আমরা দেখি যে দায় কী কী আছে প্রশ্নের মধ্যে। প্রথম থেকে খুঁজবে যে কোনো সময়, কারণ নিয়ম তোমাদের জানা আছে, পরীক্ষায় কোন অঙ্ক আসে এটা নিশ্চয়তা নেই, দাখিলার মধ্যে আগে পরে ব্যবধান থাকবে, সবসময় প্রথম থেকে খুঁজবে। তো দায় পাবে অ্যাকাউন্ট পেবল, প্রথমেই পাবে অ্যাকাউন্ট পেবল। অ্যাকাউন্ট পেবল টাকার পরিমাণ কত? 48,900। তারপর এখানে দেখো ড্রয়িং আছে, ক্যাপিটাল আছে, যেটা মালিকানা সত্ত্ব নির্ণয় করার জন্য প্রয়োজন। ক্যাপিটাল আছে কত? ক্যাপিটাল আছে 6 লক্ষ, আর ড্রয়িং কত আছে? ড্রয়িং আছে 3,700। এটা কাজে আসবে এখন।
তারপর এই জায়গায় আমি আর কোনো দায় পাচ্ছি না, রেওয়া মিলের মধ্যে কোনো দায় পাচ্ছি না। ওকে, না থাকলে নাই। ওই যে মজুরি বকেয়া আছে 5,000, এটা তো দায়। স্যালারি বকেয়া আছে 3,000, এটাও তো দায়। দুইটা দায় পেয়ে গেলাম। এটা হচ্ছে ওয়াইজেস পেবল বা অ্যাকুরেট ওয়াইজেস, আরেকটা স্যালারি পেবল। আচ্ছা, দুইটা দায় পেয়েছি। এখন দায়গুলো পেয়ে গেলাম। আর কি কোনো দায় আছে? খুঁজে দেখবো ভালো করে। না, এই মুহূর্তে আর এখানে কোনো দায় নেই। তারপর তো মালিকানা সত্ত্বটা বাইর করবো, ক্যাপিটাল, এগুলো তো জানা আছে। আরেকটা কথা, ওই যে ইনকাম স্টেটমেন্ট যেটা করেছো 1,60,000 টাকা, এটা কি নিট ইনকাম না? নিট ইনকাম, এটা ওনার সিকিউরিটি বাইর করার জন্য নেট ইনকাম হলে যোগ করতে হয়, নেট লস হলে বিক করতে হয়। তাহলে আমি লাইবিলিটিজ এন্ড ওনার সিকিউরিটি বাইর করতেছি। কারেন্ট লাইবিলিটি প্রথমে অ্যাকাউন্ট পেবল, অ্যাক্রুয়েট ওয়াইজেস, স্যালারি পেবল, তাইগুলো তিনটা লিখলাম। ওনার সিকিউরিটি বাইর করার জন্য শুরুতেই ক্যাপিটাল 6 লক্ষ, ড্রয়িং এখানে বিক করতে হয়। বিক করলে 5,96,300। নিট ইনকাম ইনকাম স্টেটমেন্টে আমরা বাইর করেছিলাম, তো এটা যোগ করতে হয়। যোগ করলে এই জায়গায় যোগ করলে কত পাওয়া যাবে? 7,55,900। এখন দায়ের পরিমাণ এইটা আর ওনার সিকিউরিটির পরিমাণ এইটা, এই দুইটা যোগ করে 8,13,800 হয়ে যাবে, যা সম্পদের সমান। যেটা ব্যালেন্স শিটে প্রমাণ করতে হয় টোটাল সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্বের যোগফল। তো তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে এই যে টোটাল সম্পদ, টোটাল অ্যাসেটস 8,13,800, আর লাইবিলিটি ওনার সিকিউরিটি 8,13,800। এটার পিডিএফ অলরেডি ড্রাইভে দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের 1 নম্বর ক্লাস, যেটাতে আমরা বেসিক জানলাম, একটা অঙ্কের সমাধান করলাম। পরবর্তী ক্লাস আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। আর রেকর্ডেড ক্লাসগুলো তো ড্রাইভে দেওয়াই আছে, সবাই ক্লাসগুলো দেখে ভালো প্রস্তুতি নাও পরীক্ষার জন্য। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাক।